নিকষ কালো আধারে ঢাকা পড়েছে আকাশটা। চাঁদ সুন্দরী বুঝি লুকিয়ে পড়েছে মেঘের আড়ালে। মাঝে মধ্যে মৃদুমন্দ হাওয়া বইছে, সাথে ভেসে আসছে ভেজা মাটির মিষ্টি সুগন্ধ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে, পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে, গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। আশেপাশের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে দেয় এক অটুট ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। বধূ বেশে রুমের বড় বিছানায় চুপচাপ বসে আছে স্নেহা, লাল পাড় সোনালি জরি কাজ করা শাড়িতে। কিছু সময় আগে শাড়িটা পরিয়ে দিয়েছে ফারহা। চোখ নিচু করে বসে থাকা স্নেহাকে ঠিক যেন কোনো ছবি থেকে উঠে আসা রাজকুমারীর মতো লাগছে। আলতো করে কপালের মাঝখানে টিকলি পরানো আছে, তার উপর চুলগুলো ছেড়ে দেওয়া, হাতে রেশমি চুড়ি, সব মিলিয়ে এক অপর সৌন্দর্য। হঠাৎ খট করে শব্দ করে খুলে গেল দরজাটা। ধীরে ধীরে ভেতরে ঢুকলো আরিয়ান, কালো শেরওয়ানিতে, মুখে মুখে কিছুটা দ্বন্দ্ব আর অপর কৌতূহল নিয়ে সে এগিয়ে এলো। দরজাটা পেছন থেকে বন্ধ করে থমকে দাঁড়ালো কয়েক সেকেন্ড। স্নেহার দিকে তাকিয়ে তার চোখে ভেসে উঠল একরাশ আবেগ। সেই চেনা মুখ, কিন্তু আজ এতটা নতুন, এতটা কাছের। আজ থেকে ওর বউ, সারা জীবনের সঙ্গী। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার পাশে বসলো, কাপা গলায় বলল, স্নেহা, তোমার কেমন লাগছে এখন? স্নেহা চোখ তুলে চাইলো এক ঝলক, তারপর আবার নিচু করে নিল অক্ষিদয়। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে আরিয়ান, এগিয়ে যাবে কিনা ভেবে পাচ্ছে না। স্নেহা, দেখো তুমি। আপনি তো জানেন আমার সাথে ঠিক কি হয়েছে। তসফিন ভাইয়া নিশ্চয়ই বলেছে, কিন্তু আপনি কেন বিয়েতে রাজি হয়েছেন? কেন নিজের জীবনটা নষ্ট করতে চাইছেন? আমি শুধু সেটুকুই জানতে চাইবো। আরিয়ান তাকিয়ে আছে নির্নিমেষ। কম্পিত স্নেহাকে দেখে নৈশব্দে ক্ষীণ হাসলো সে। দ্বিধা কাটিয়ে এগিয়ে এসে ঠিক বিছানার বিপরীতে বসলো স্নেহার, অনুমতি চেয়ে বলল, আমি কি তোমার হাতটা ধরতে পারি? থমকালো স্নেহা, ক্ষীণ ভয় বাসা বাঁধে বুকের ভেতর। আরিয়ান আলগোছে হাতটা সই, অদ্ভুত স্বরে বলল, যা হয়েছে ভুলে যাও। অপরাধী তার শাস্তি পেয়েছে, তোমার তো কোনো অন্যায় ছিল না। তাহলে তুমি কেন ভাবছো তোমার সাথে থাকলে আমার জীবন নষ্ট হবে? আর যদি বলো বিয়ে কেন করেছে, তাহলে বলবো তাসফিনের জন্য। এবারে চোখ তুলে তাকালো স্নেহা, জানতে উৎসুক সে। তাসফিন আমার আর নিহালের বেস্ট ফ্রেন্ড। আমরা কেউই, নিহালের তো মামা আছে, কিন্তু আমি একা মানুষ। এবং কোনটি তাসফিন আমার পড়াশোনার খরচ পর্যন্ত বহন করেছে। সে না থাকলে আজকে আমি নামক আরিয়ানকে খুঁজে পাওয়া যেত না। তাসফিন বলেছে বিয়ে করতে হবে, আমি কোনো প্রশ্ন করিনি, কারণ আমি জানি তাসফিন অবশ্যই আমার খারাপ চাইবে না। আর তুমি তো নিতান্তই একজন ভালো মেয়ে, তাহলে কেন না বলবো বলো তো? আকস্মাৎ ফুপিয়ে কেঁদে উঠল স্নেহা। সে সুহাদ্যকে ভীষণ ভালোবাসে ফেলেছে, অথচ তার বলা কথাগুলো ধনুকের থেকে ছোড়া তীরের মতো এসে বুকে লেগেছে তার। বাহ্যিক সৌন্দর্য থেকে মানুষের মন সুন্দর হওয়াটা বেশি জরুরি, এটা আজ বুঝতে পেরেছে স্নেহা। আমি সৌভাদ্রকে ভীষণ ভালোবাসতাম। আমি কখনোই ভাবিনি ওর মন মানসিকতা এতটা খারাপ। কিভাবে বলবো আমি নাকি খারাপ মেয়ে তাই? হুশ, কাঁদতে হয় না। যে যাই বলুক তাতে কান দিতে নেই। আর সৌহার্দের ব্যাপারটা ভুলে যাও প্লিজ। সে কখনই হয়তোবা তোমাকে ভালোবাসেনি স্নেহা। তুমি নিষ্পাপ ছিলে, তোমার ভালোবাসাগুলো নিষ্পাপ ছিল, যা ভুল মানুষের প্রতি তৈরি হয়েছে। কিন্তু এখন তুমি সেই মানুষটিকে চিনতে পেরেছো, এখন তোমাকে এগোতে হবে। কিয়ৎ সময় নিষ্পলক চেয়ে রইল স্নেহা। আরিয়ানকে অবাক করে দিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, আপনি কি কখনো আমাকে ভালোবাসতে পারবেন না আরিয়ান? স্নেহার প্রশ্নে কিয়ৎ সময় নিশ্চুপ রইল আরিয়ান। দমকা হাওয়ার ন্যায় এগিয়ে এসে কপালে গাঢ় চুমু এঁকে দিয়ে ফিসফিসিয়ে বলল, পারবো। তুমি একটু ভালোবাসা দিও, আমি তার থেকে দ্বিগুণ ভালোবাসবো। এক বাক্যে নিজের মেয়েকে অচেনা একটি ছেলের হাতে তুলে দিবেন মূর্খ নন তিনি। সায়র তার মেয়ের এত বড় ক্ষতি করেছে তা জানার পর নিজেকে সামলে উঠতে পারছিলেন না জয়নাল আহমেদ। কিন্তু তার পূর্বে তাসফিন তার কাজ করে দেয়। বরং কি, যখন তাসফিন একবার বলেছে স্নেহার সঙ্গে আরিয়ানের বিয়ের কথা, বলতে রাজি হয়েছেন তিনি। তাসফিন অবশ্য কোনো ভুল সিদ্ধান্ত নেবে না, তা তিনি জানেন। নুপুরের ছন শব্দ তুলে দৌড়ে এলো ফারহা। এলোমেলো চুল, তার গলা শুকিয়ে এসেছে, হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে। ওই লেফটেন্যান্ট সাহেব, আপনি তো দুষ্টু কেন? সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তাসফিন। এলোমেলো তাসফিনকে দেখে বক্ষপৃষ্ঠে ধুকধুক শব্দ শুনতে পেল ফারহা।
ইস, এখন না আসলেই তো হতো। ভেজা চুলগুলো হাতে ঝেড়ে দিল তাসফিন। টাওয়াল জড়িয়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। তারা ফিরেছে সবে। কিয়ত সময় পূর্বে আরিয়ান স্নেহাকে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। ঘন্টাখানিক পরে নূপুর, ঝুমুর আর ফারা এরাও যাবে সেখানে। যেহেতু ওদের বিয়ে হয়েছে, তাদের সংসার গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে। উফ সুখ, হুটহাট এভাবে দৌড়াও কেন? পড়ে টরে গেলে কি হবে? চমকালো ফারহা চকিতে শোধাই। আপনি কি করে জানলেন আমি দৌড়ে এসেছি? তোমার নূপুর তোমার আগমন বার্তা আগেই আমাকে জানিয়ে দেয়। লজ্জায় লাল হয়ে যায় মেয়ের চিবুক। হাঁসফাঁস ভঙ্গিতে বলল। থাকুন আপনি, যাচ্ছি আমি। কোমল হাতে শীতল হাতের স্পর্শ পেয়ে সর্বাঙ্গ শিশিরানি অনুভব করে ফারহা। তীব্র বুক ধুকপুকানা নিয়ে পেছন ফিরে তাকালো সে, কিন্তু তা ক্ষণিকের জন্য। চওড়া বক্ষে ধাক্কা খেলো, ঠোঁট ছুঁয়ে যায় তার বুকের বাঁ পাশে। মিসেস শেখ, এমন করলে আমি কোথায় যাই বলুন তো? এমনিতেও তো আপনার কারণে কিছু করতে মন চায় না, সব সময় আপনি আপনি করে মনটা। নিম্মা ওষ্ঠ কামড়ে লজ্জায় মাথা নিচু করে ফেলে ফারহা। তীব্র কাঁপুনি নিয়ে রিনরিনিয়ে কণ্ঠে বলল। আপনি ভীষণ ফাজিল। চাচাকে কি করে মানিয়ে নিলেন সব জেনে গেছি আমি। আপনি সব গোপন করেন। তাসফিন এক চিলতে হেসে বলল। ইস, এবার কি হবে তাহলে? সব তো জেনে গেলেন, এবার আমার কি হবে বলুন তো? চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারহার। ফারহা কিছু বলতে যাবে, কিন্তু কণ্ঠ আটকে যায়। লজ্জায় চোখের কোনো জল চিকচিক করে। তাসফিন আলতো করে টেনে নেয় তাকে নিজের বুকে। নরম ভালোবাসার ছোঁয়ায় ফারাকে হারিয়ে যেতে থাকে। ঠোঁটের কোণে কেঁপে ওঠে তার ঠোঁট, আর তাসফিনের ঠোঁটের স্পর্শে গলে যায় সমস্ত সংশয়। আধো চোখে আধো কম্পনিতে ফারহা নিজেকে ছেড়ে দেয় তাসফিনের আদরে। ফারহা যেন ধীরে ধীরে ঢলে পড়ে তাসফিনের বুকে। ভেতরের ঘূর্ণিপাক সে আজ নিজেকে ধরে রাখতে পারে না। তাসফিন নৈঃশব্দে তাকে আঁকড়ে ধরে, আলতোভাবে ঠেলে দেয় দেওয়ালের দিকে। চোখে চোখ পড়তে যেন সময় থমকে যায়। তাসফিনের হাত ফারার মুখখানা ছুঁয়ে যায় নরমতায়। এরপর সে মাথা নিচু করে তার ঠোঁটের কাছে ঠেকিয়ে দেয় নিজের আকুলতা। ঠোঁট ছুঁয়ে যায় ঠোঁট। এক গভীর আমোদনময় ভালোবাসা যেন জমে ওঠে অদৃশ্য অক্ষরে। নিঃশ্বাসে নিঃশ্বাসে ফারহা আর তাসফিনের মাঝে সমস্ত দূরত্ব গলে যায়। তাদের শরীরের মাঝে জমে ওঠে এক নীরব তীব্র ঘনিষ্ঠতা। আকস্মাৎ ছেড়ে দেয় তাসফিন। কিঞ্চিত ভরকালো ফারহা। দেওয়ালের দেওয়াল দিয়ে দাঁড়ালো সে। সুখ সুখ, এবার যে রেডি হতে হবে, আমার শার্টটা ইস্ত্রি করে দিন। নিজেকে ধাতস্থ করে ইস্ত্রি করতে গেল ফারহা। পুরোটা সময় তাকিয়ে রইল তাসফিন। এলোমেলো তাসফিনকে সবকিছু এগিয়ে দিয়ে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে এলো সে। তাসফিন তার একমাত্র পুরুষ, খুব আদরের যত্নের। কিয়ৎক্ষণ পরে আবারও শার্ট নিয়ে ফিরে এলো ফারহা। তখনও উদম গায়ে বিছানার পাশে বসে আছে তাসফিন। তাকে দেখে ফের কেঁপে উঠল ফারহার অন্তরস্থল। আপনার শেষে শার্ট? আমতা আমতা করে বলে ওঠে ফারহা। অদর বাকিয়ে হাসলো তাসফিন। পরক্ষণেই বলে ওঠে। কাছে এসো, একটা জিনিস দেখাই। ফারহা উৎকণ্ঠা হয়ে এগিয়ে গেল, কিন্তু আচানক তাকে টেনে কোলে বসিয়ে নিল তাসফিন। সহসা কেঁপে উঠল ফারহা। কি করছেন লেফটেন্যান্ট সাহেব? প্লিজ জান, ওয়ান্স মোর, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। থমকে যায় ফারহা। ওষ্ঠজোড়া কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। উদরে হালকা করে চাপ দিতেই নুয়ে পড়ে ফারহা। নিঃশ্বাস ভারী হয় তার। শুষ্ক ঠোঁট জোড়া আলতো করে ভিজিয়ে নিল সে। তাসফিন কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল। উইল ইউ বি আপসেট ইফ আই লুজ কন্ট্রোল আই লিটল অ্যান্ড গেট ওয়াইল্ড উইথ ইউ টুনাইট? লজ্জায় শিউরে ওঠে ফারহা। কম্পিত চিত্রে হাত ছুঁয়ে দেয় তাসফিনের বাহুতে। ছাড়ুন। প্লিজ জান, জাস্ট ওয়ান্স। ফারহা কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বে তাসফিনের অবাধ্য হাতের বিচরণ ঘটে তার সর্বাঙ্গে। নিঃশ্বাস নিতে পারে না ফারহা। তাসফিনের ওষ্ঠজোড়া ছুঁয়ে যায় তার কণ্ঠনালী। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে নিঃশ্বাস টানতে থাকে ফারহা। আচানক তাসফিনের ভেজা চুলগুলো মুঠোয় চেপে ধরে সে। থামুন প্লিজ। নো ওয়ে। ছোটখাটো একতলা একটা বাড়ি, বাহির থেকে সাধারণ, কিন্তু ভেতরে যেন এক টুকরো শান্তির ঠিকানা। ঘরদোর পরিপাটি, প্রতিটা কোণা মায়ার ছোঁয়া। স্নেহার চোখে ঝিলিক দেয় বিস্ময় আর ভালোবাসা। এটা আমার ছোট্ট জগৎ। হেসে বলে আরিয়ান। পরক্ষণেই বলল। এখন থেকে আমাদের স্নেহা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখে ঘরটা। আলমারির উপরে রাখা পুরনো বই, কোনার টেবিলের গাছে গোছানো নরম আলো, আর রান্নাঘরে তাকজোড়া মাটির হাঁড়ি, সবকিছুতেই এক ধরনের আন্তরিক ছাপ। আরিয়ান পিছনে পিছনে হাঁটে, যেন প্রতিটা জায়গায় তার গল্পের পাতা। এই টপগুলো আমি নিজে সাজিয়েছি। বলে সে একটু গর্ব নিয়ে। স্নেহা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তার মনটাও ধীরে ধীরে ভরে যায় একটা নতুন স্বপ্নে।
আপনি খুব গোছানো। মৃদু স্বরে বলল স্নেহা। হাসলো আরিয়ান। ঘরের প্রতিটা কোণ দেখানো শেষ হলে আরিয়ান মুচকি এসে স্নেহার দিকে তাকালো। এবার আমার প্রিয় জায়গাটা দেখাই। বলে ইশারায় এগিয়ে শোয়ার ঘরের দিকে। স্নেহা নিঃশব্দে তার পিছু নিল। নতুন জীবন, নতুন ঘর, আর এই মানুষটা তার সমস্ত বিশ্বাসের জায়গা। শোয়ার ঘরে পা রাখতে হঠাৎ করে আরিয়ান তার হাত টেনে কাছে নিল। স্নেহা হকচকিত হলো, কিন্তু আরিয়ানের চোখে ছিল অদ্ভুত রকমের কমলতা। একটুখানি থেকে গভীর মায়া এসে ঝুঁকে এসে স্নেহার কপালে এঁকে দিল এক নিঃশব্দ চুম্বন। তা যেন কোনো শব্দ ছাড়াই বলে গেল, তুমি আমার ঠিক যেমন করে ভাবতাম আমার একজন হবে খুব আপন, তেমন করেই পেয়েছি তোমায়। স্নেহা চোখ বন্ধ করে সেই পরশে নিজেকে হারিয়ে ফেলল। ভালোবাসা বুঝি এটাই। বিছানায় উপর হয়ে শুয়ে আছে নিহাল। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। এই দুদিন ধরে তার ঘুম হচ্ছে না ঠিক মতো। ফোনের টুং শব্দ হতে বিরক্তি চাউনি ফেলল নেহাল। এক পলক ফোনের দিকে তাকিয়ে আবার শুয়ে রইল। পরপর আবারও ফোন বেজে উঠেছে। আবারও বিরক্ত হলো নেহাল। রাগে ফোন তুলে রাগান্বিত স্বরে বলে ওঠে, কি সমস্যা, বারবার কল করছো কেন? অপর প্রান্তে মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, আপনাকে আমি মিস করছি। মিস শব্দটি কর্ণগোচর প্রবেশ করতে তেটে উঠল নেহাল। কেন মিস করছো? আমি কি তোমার কেউ যে আমাকে মিস করছো? অপর প্রান্তের মেয়েটা বোধহয় খানিকটা লজ্জা পেল। ঠাস করে ফোন রেখে দিল সে। আবারও বিরক্ত হলো নেহাল। এই মেয়েটাকে কি করবে সে? মেয়েটা একটুও বোঝে না। এতটা অবুঝ মানুষ সে কখনো দেখেনি। তাসফিন চলে যাচ্ছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ফারহার। খুব করে কাঁদতে ইচ্ছা করছে। এত তাড়াতাড়ি সুখের দিনগুলো শেষ হয়ে যায় কেন? বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে ফারহা। তাসফিনের উপর তার বড্ড অভিমান। মিসেস শেখ, হোয়াট হ্যাপেন্ড? এভাবে মুখ ভার করে আছেন কেন? নাক ফোলায় ফারহা। কথা বলবেন না আমার সাথে? উফ, এত হট বউ এত হট মেজাজে কেন? কপালে ভাঁজ পড়লো ফারহার। চলে যাবে অথচ একটু মন খারাপ হচ্ছে না এই পুরুষের। হট হবো না কেন? আপনি কাল চলে যাচ্ছেন, অথচ সেটা আজকে বলেছেন। আর আপনি এতটা রিল্যাক্স কেন? তাসফিন নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কিয়ত সময় নিয়ে। আচানক কাছে এসে তাকে বরাবরের মতো কোলে তুলে নিল তাকে। মাই ডিয়ার হট বউ, এত হাইপার হতে নেই। আমি বলিনি কারণ তোমার খারাপ লাগবে। আবারও ভঙ্গুর হৃদয় বলে ওঠে ফারহা। তাহলে কি এখন আমি কষ্ট পাইনি? ওয়েট। দু হাতে গাল ধরে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল তাসফিন। বক্ষভাজে চুমুতে চুমুতে অস্থির করে বলে ওঠে, খুব শীঘ্রই ফিরে আসবো সুখ। এরপর না হয় ফিরে এসে আপনাকে অনেক বেশি। দুই হাতে কান চেপে ধরল ফারহা। চুপ করুন অবাধ্য লেফটেন্যান্ট সাহেব। হো হো করে হেসে উঠল তাসফিন। সমুদ্রের বিস্তুর নীল পৃষ্ঠে এগিয়ে যাচ্ছে এক বিশাল নেভিয়ান যুদ্ধ জাহাজ। জাহাজটি ধূসর রঙের, কাঠের ও শক্তপোক্ত গঠন, একেবারে যেন লৌহ মানব। তার শরীর জুড়ে নানা রকম সেন্সর, রাডার, কামান ও মিসাইল লঞ্চার। প্রতিটি অংশ যেন প্রস্তুত যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বাজাতে। ডেকের ওপর হেলমেট পরা নৌসেনারা টহল দিচ্ছে। কেউ বা দূরবীন দিয়ে সাগরের দিগন্তে নজর রাখছে। লেফটেন্যান্ট কমান্ডার নিজে ব্রিজে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে আছেন। চোখে তীক্ষ্ণ দৃষ্টি তার। এক একটি আদেশ মানে পুরো জাহাজের দিকে নির্ধারণ। ইঞ্জিনের গর্জন, রাডারের ঘূর্ণন আর ওয়ারটকিংয়ের সংক্ষিপ্ত বার্তা, সব মিলিয়ে পরিবেশটা গম্ভীর, নিয়ন্ত্রিত ও প্রস্তুত। এই জাহাজ কেবল চলার জন্য নয়, যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে বা জাতির সুরক্ষা দিতে প্রস্তুত। যুদ্ধ ঠকঠক শব্দ ছন্দ তুলে ধাতব ডেক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেন লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। তার ইউনিফর্ম নিখুঁত কালারের, প্রতিটি ভাঁজে করা নিয়ম মেনে পরিপাটি। বুকের ওপর ঝকঝকে ব্যাজগুলো যুদ্ধখাতার মতো জলচল করছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই অতিরিক্ত, কিন্তু চোখে একরস নীরবতার ছায়া। এমন দৃষ্টি যেন অধ্যস্তরা বিশ্বাস করে আর শত্রুরা ভয় পায়। ব্রিজের দরজা খুলে ভেতরে ঢুকতে সবাই সামান্য সোজা হয়ে দাঁড়ায়। কেউ কিছু না বললেও একটা নীরব সম্মান ছড়িয়ে পড়ে ঘরে। তিনি সামনে গিয়ে দাঁড়ায় কন্ট্রোল প্যালেসের সামনে। রাডারের স্ক্রিনে সাগরের ঢেউয়ের মতো ভেসে উঠছে অদ্ভুত কিছু সিগন্যাল। সেকেন্ড ইনসাইড সেই সিগন্যালের বিষয়ে কথা বলছে লেফটেন্যান্ট আরাফাত রহমানের সাথে। ফিরে আসাতেই একটি খবর পেল তাসফিন। লেফটেন্যান্ট নাইম ইসলাম সোহাদর গতিবিধি পর্যবেক্ষণ করে যা যা জানতে পেরেছে সবটাই বলেছে তাকে। তাসফিন আপাতত বলেছে যেদিন জাহাজ যাবে সেদিন তারা হাতে নাতে ধরবে তাদের। সমুদ্রের রাজপুত্র তারা, সমুদ্রে রাজত্ব করার কাজই তাদের।
পরনে কালো রঙের সালোয়ার স্যুট, সাথে মুখে মাস্ক পরে আছে ফারহা আর ঝুমুর, দুজনেই বেরিয়েছে একসাথে। উদ্দেশ্য হচ্ছে স্নেহার বাড়ির মানে আরিয়ানের বাড়ি। আরিয়ান যেহেতু ছুটিতে আছে সেই হিসেবে তাদের দুজনকে এখন পাওয়া যাবে। আরিয়ান জরুরি অবস্থায় ফের ছুটি নিয়েছে, সবটা তাসফিন অনেক কষ্টে ম্যানেজ করেছে। আপু, ওদের জন্য কিচ্ছু নেব না। ঝুমুর এটাই ভেবে চলেছে এতক্ষণ ধরে কি নেওয়া যায় তাদের জন্য। সেটা ভাবছি। ছোট ভাবি যে কি নেওয়া যায় বলো তো? ফারহা আশেপাশে তাকালো, সামনেই মার্কেট, সেখান থেকে যদি দুজনের জন্য শপিং করে তাহলে কেমন হবে। অবশ্য স্নেহা ভীষণ ভালোবাসে শপিং করতে। আপু চলো শপিং করে নিয়ে যাই। এমনিতেই স্নেহা ভীষণ পছন্দ করে শপিং করতে। ঝুমুর অমত করলো না, দুজনে মিলে শপিং করলো। টুকটাক আরও অনেক কিছু গিফট নিয়ে নিল স্নেহার বাড়িতে। সকাল সকাল তাদের দেখে একটু চমকে যায় আরিয়ান। আরে বাস, ভাবি আর ঝুমুর দুজনেই একসাথে। ঝুমুর মুচকি হাসি উপহার দিল। হ্যাঁ ভাইয়া, আমরা। ফারহা চঞ্চল বালিকার ন্যায় বলল, হ্যাঁ ভাইয়া, আমরা চলেই এলাম। তাছাড়া তুমি আমার বোনকে কেমন রেখেছো জানতে হবে না? বলতে পারো তদারকি করতে এসেছি। উচ্চস্বরে হেসে ফেলল আরিয়ান। আচ্ছা বাবা, এসো, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে এসেই তদারকি করো। তিনজন ভেতরে প্রবেশ করলো। স্নেহা কিচেনে ছিল। আরিয়ান বলেছিল রান্নার প্রয়োজন নেই, কিন্তু সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো মেয়েটা রাখতে চাইলো। আরিয়ান আর মানা করেনি। বসার ঘরে কথার শব্দে বেরিয়ে এলো সে। পরনে গাঢ় নীল রঙের শাড়িটা। ঝুমুর ফারহা দুজনেই স্নেহাকে দেখে আশ্চর্য হয়। ফারহা পল্লব ঝাপটায় বার কয়েক, স্নেহাকে যে শাড়িতে এত সুন্দর দেখায়। তোমরা কখন এলে ফারু? ফারহা ঝট করে গিয়ে জড়িয়ে ধরে স্নেহাকে। দীর্ঘ সময় পর তাদের দেখা হলো। আনন্দে আত্মহারা ফারহা দু গালে হাত রেখে বলল, মাশাল্লাহ স্নেহা, তোকে এত কিউট লাগছে, পুরোই নায়িকা। সহসা হেসে ফেলল স্নেহা। ঈষৎ লাজ নিয়ে ফিরে তাকায় আরিয়ানের দিক পানে। হাস্য উজ্জ্বল মুখে তার দিকে তাকিয়েছিল সে। ঝুমুর একে একে সবগুলো প্যাকেট দেখাতে লাগলো। এই যে এগুলো তোমাদের জন্য। আরিয়ান ভাইয়া নিশ্চয়ই তোমাকে কিছু দেয়নি? আনটোমেটিক মানুষ। পিট পিট করে চোখ করে তাকালো আরিয়ান। মৃদু স্বরে স্নেহা বলল, তোমরা বসো, আমি নাস্তা রেডি করি। ঝুমুর চটজলদি বলল। দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। ঝুমুর গুটি গুটি পায়ে এগিয়ে গেল হেল্প করে স্নেহাকে। ফারহা আনন্দিত হয়ে এগিয়ে গেল আরিয়ানের দিকে। ভাইয়া, স্নেহার জন্য দারুণ একটা শাড়ি নিয়েছি, তুমি ওইটা ওকে দিবে, ঠিক আছে? তাহলে অনেক খুশি হবে। মাথা চুলকে হাসলো আরিয়ান। আমার মিষ্টি ভাবিজান, আমি যে অলরেডি আপনার বোনের জন্য অহরহ গিফট এবং শাড়ি এনে ফেলেছি। চোখ দুটো বড় বড় হয়ে এলো ফারহার। সত্যি? জি, এসো দেখাই। ফারহাকে নিয়ে গিয়ে একে একে সব জিনিসগুলো দেখাতে লাগলো। হলুদ, লাল আর খয়েরি রঙের মধ্যে 3টি শাড়ি নিয়েছে তার জন্য। ফারহা সবকিছু দেখে সত্যি আশ্চর্য হয়েছে। ভাইয়া, আপনি এত কিছু নিয়েছেন? সত্যি বলছি, আমি ভাবতে পারিনি। দারুণ হয়েছে সব কিছু, সত্যি বলছি। কিন্তু আমি যে এগুলো নিয়ে এলাম, আমি ভেবেছিলাম আপনি আপনার বন্ধুর মতো হবেন। শব্দ করে হেসে উঠল আরিয়ান। আরে ভাবি, মন খারাপ করবেন না, এগুলোও রাখবো, সমস্যা কই। হতাশ হলো ফারহা। ইস্তা লেফটেন্যান্ট সাহেব যদি এতটা ভালোবাসা দিয়ে তার জন্য শাড়ি নিয়ে আসতো তাহলে ফারহা কতই না খুশি হতো। নবীন এসেছে ঢাকা, কথাটি কেউ জানে না, শুধু ঝুমুর ব্যতীত। আজ হঠাৎ ফোন এলো। কোচিংয়ে ছিল ঝুমুর। হঠাৎ নবীনের কল পেয়ে কিঞ্চিত বিস্ময় প্রকাশ করলো সে। ক্লাস শেষে বেরিয়ে এলো সে। নানা কথাবার্তা হচ্ছে আশেপাশে। নবীনকে ফের কল করলো ঝুমুর। হ্যাঁ নবীন, বলো। হুট করে ব্যস্ত কণ্ঠে বলল সে। তোমার ভার্সিটির সামনে আসি, আসতে পারবে? হকচকিয়ে গেল ঝুমুর। নবীন ঢাকায়, কথাটা শুনেই বুকের ভেতর ধুক করে উঠল তার। তুমি ঢাকায় নবীন? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ঝুমুর অপেক্ষা করলো না, দ্রুত কোচিং থেকে বেরিয়ে এলো। বড় রাস্তার মোড়ে এসে একটা অটোরিকশা ধরে। আজকে গাড়ি নিয়ে আসেনি, তাই অটোরিকশাতে করে যেতে হবে তাকে। ভার্সিটির কাছাকাছি যেতে নজরে এলো সফেদ রঙা শার্ট পরে দাঁড়িয়ে আছে নবীন। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দটি ভীষণভাবে কানে বাজছে ঝুমুরের। পা টিপে টিপে এগিয়ে গেল সে। নবীন। চিরচেনা কণ্ঠস্বর। ফিরে তাকালো নবীন। ঝুমুরকে দেখে চমৎকার হাসলো। বই পড়ুয়া ম্যাডাম, চলে এসেছো? কিঞ্চিত অবাক হলো ঝুমুর। নবীনের এখানে আসার কারণটা এখনো বুঝতে পারেনি সে। নবীন, তুমি এখানে? সবাই জানে না? মানে হঠাৎ করে ঢাকায়? ঘাড় ঘুরিয়ে ডানে বামে এক পলক দেখে নিল নবীন। চলো যাওয়া যাক।
নবীন ঝুমুরের নরম হাতটি চেপে ধরে নিজের সঙ্গে তাকে নিয়ে যেতে লাগলো। ঝুমুর আশ্চর্য হচ্ছে। আরে আরে, কোথায় যাচ্ছি আমরা? আর তুমি ভার্সিটিতে এলে কেন, বাড়িতে না গিয়ে? চলো, এরপর দেখতে পাবে। ঝুমুর কিছু বলতে গিয়েও পারল না। নবীন ঝুমুরকে নিয়ে যেতে লাগলো। বারান্দায় বসে মাহিরকে নিয়ে আড্ডা দিচ্ছেন রুবিনা শেখ। নূপুর ওর কাপড়গুলো গুছিয়ে রাখছে। সদ্য জ্বর থেকে উঠেছে ছেলেটা। জ্বরের কয়েকটা দিন কিভাবে যে পার করেছেন শুধুমাত্র সেই জানে। আকাশ যেন অভিমানে মুখ ফিরিয়ে রেখেছে, তার চোখের পাতা ভারী। কালচে মেঘে ঢেকে গেছে চারিদিক। সূর্যের সোনালি হাসি আজ থেমে গেছে কোনো অজানা কষ্টে। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠছে, যেন ক্রোধের ঝলকানি। বাতাসে এক অদ্ভুত ভার, চুপচাপ, কিন্তু ভেতরে ভেতরে এক উন্মাদনা জমে উঠেছে। মেঘের গহ্বরে সেদিয়ে থাকা বৃষ্টি দল এখন নামার অপেক্ষায়। গুড়ি গুড়ি বৃষ্টির প্রথম ফোঁটা যেন আকাশের গোপন কান্না। ধীরে ধীরে সে ফুপিয়ে কাঁদবে, আর চারপাশ সিক্ত হবে এক বিষণ্ণ ভালোবাসায়। পাতা নড়ে উঠতেই ছাদে টুপটাপ শব্দ হয়, আর বাতাসে ভেসে বেড়াবে এক অদ্ভুত শূন্যতা। নূপুর ব্যস্ত পায়ে ছাদের দিকে গেল। কাপড় মেলা আছে ওখানে, এখনই তুলতে হবে। ছাদে গিয়ে দ্রুত কাপড়গুলো তুলতে গিয়ে লক্ষ্য করে নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে নেহাল। নেহালকে দেখে কিঞ্চিত চমকে ওঠে সে। তাকিয়ে থাকতে পারল না। গুড়ুম গুড়ুম শব্দ তুলে বৃষ্টি হচ্ছে। নূপুর স্তব্ধ পায়ে ছাদ থেকে নেমে এলো। কিন্তু নেহাল এখানে কি করছে তা নিয়ে ভাবুক সে। একরাশ দ্বিধা নিয়ে বসার ঘরের দিকে এগিয়ে গেল। নিহাল ভাইয়া এসেছে। নিহাল এসেছে বিষয়টি অবাক করেছে রুবিনা শেখকে। ছেলেটা নিজ কর্তব্য ঠিকই পালন করেছে। রোজ রোজ এসেছে, একবার হলেও তাদেরকে দেখে। তবে তার বেশি দিন নয়, তাকেও ফিরতে হবে সমুদ্রে। নূপুর, আমি মাহিরকে দেখছি, তুই বরং একটা ছাতা নিয়ে যা। কিছুটা অস্বস্তিতে পড়ে গেল নূপুর। সে যাবে, যদি নেহাল আবার অন্য কিছু ভাবে তবে ভাবনার সম্ভাবনা নেই। এতগুলো বছরে একটিবারের জন্য খারাপ আচরণটুকু করেনি, তাহলে আজকে কেন করতে যাবে? দ্বিধা কাটিয়ে ছাতা তুলে নেয় নূপুর। একটি তার জন্য, অন্যটি নেহালের জন্য। ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল সে। ইতিমধ্যে অনেকটা ভিজে গেছে নেহাল। হাতের সাহায্যে শার্টটা ঝেড়ে নেওয়ার বৃথা চেষ্টা করছে। নূপুরকে দেখে থমকে যায়। হাত দুটো থামে কিয়ৎকাল। দুজনের মধ্যে 2 হাতের দূরত্ব হবে। নূপুর নত মস্তিষ্কে মৃদুস্বরে বলল, আম্মু বলেছে ভেতরে আসতে, না হলে ভিজে যাবেন। নেহালের দিকে ছাতাটা বাড়িয়ে দিতেই তার সযত্নে নিয়ে নিল নেহাল। নূপুর এক মুহূর্ত অপেক্ষা করলো না, উল্টো ঘুরে ভেতরের দিকে আসতে লাগলো। প্রিয় মানুষটাকে কাছ থেকে দেখতে পেয়ে ভেতরে প্রচণ্ড শান্তি অনুভব করছে প্রেমিক পুরুষ। হয়তো ছুঁতে পারবে না, কিন্তু দূর থেকে ভালোবাসতে তো অবশ্যই পারবে।